আসসালামু আলাইকুম। আজ 19শে মে 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে আদালতে তোলপাড়। ইসলাম ধর্ম নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন নাহিদ ইসলাম। ভারতই অনুরোধ করেছিল যুদ্ধ থামাতে। এবার বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কিনা তা এখনও স্পষ্ট নয়, আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন। সোমবার সচিবালয়ে কোরবানির ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি শুধু দুষ্কৃতিকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায়, কোনো একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয়। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াকে কেন গ্রেপ্তার করা হলো? জবাবে তিনি বলেন, ওনার অর্থাৎ নুসরাত ফারিয়ার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না। এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই তো বলবেন যে ছেড়ে দিলাম কেন। উল্লেখ্য, এর আগে গতকাল রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু হয়নি। তিনি আরও লেখেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলার প্রসঙ্গে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকি কড়া ভাষায় নুসরাত ফারিয়ার ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে যারা কাজ করেছে তারা জনগণের ভালোবাসাকে অপব্যবহার করে ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। পিপি ওমর ফারুক আরও বলেন, তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে। যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ক্রসফায়ার দেওয়ার জন্য, তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে পঙ্গু করার জন্য, তাদেরকে বাড়িঘর ছাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, এছাড় করার পরেও আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস, কথোপকথন, ফটো, স্ক্রিনশট এবং ফেসবুক কনভারসেশন সংগ্রহ করেছেন। এইসব আলামতে দেখা গেছে যে এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে যারা কাজ করেছে তারা হাসিনাকে সহযোগিতা করেছে। পিপি জানান, আগামী 22 তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ তথ্য প্রমাণ উপস্থাপনের জন্য প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 মে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান রাজনৈতিক কর্তব্য বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এনসিপির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্ব ও কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি: এক, বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণ করেই এনসিপির পথচলা। ২, এনসিপি নাগরিকের ধর্মবিশ্বাস ও আত্মিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ইসলাম, তার নৈতিকতা ও মানবিকতা এবং বাঙালি মুসলমানের ভাষা, সংস্কৃতি ও জীবনচর্চাকে এনসিপি মূল্যায়ন করে। সংখ্যালঘু, ধর্মীয় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয়, সাংস্কৃতিক ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে এনসিপি। ৩, এনসিপি জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে। ৪, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্ব ও কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। ৫, দক্ষিণ এশিয়ায় ভারতীয় আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদ বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। এনসিপি এই আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থান গ্রহণ করবে। ৬, এনসিপি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত একটি আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুরূপ হবে। ৭, এনসিপি বিশ্বাস করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠান সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন জরুরি। এবার পাক ভারত উত্তেজনা প্রসঙ্গ। কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জের ধরে শুরু হওয়া ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি থামেনি। সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে দুদেশই এখনও আক্রমণাত্মক মনোভাব ধরে রেখেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে পাকিস্তান ও ইরান। বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা, আন্তঃজনসংযোগ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করেছে উভয় দেশ। সম্প্রতি এক টেলিফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঐকমত্যে পৌঁছান। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক ও আজারবাইজানের পর এবার ইরানের এই অবস্থান ইসলামাবাদের আঞ্চলিক কূটনীতিকে আরও জোরদার করবে এবং ভারতের ওপর চাপ তৈরি করতে পারে। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে ভারত। মোদী সরকার এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের জম্মু ও কাশ্মীর অঞ্চলে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে, যা সেখানে নিরাপত্তা পরিস্থিতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। কাশ্মীর হামলার পর পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তান এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরপর থেকে শীর্ষ পর্যায়ে নিয়মিত সামরিক যোগাযোগ ও আলোচনা চলছে এবং যুদ্ধবিরতির মেয়াদও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। তবে সীমান্তে শান্তি বজায় থাকলেও সামরিক প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতা ও আঞ্চলিক মিত্রতা গড়ার পদক্ষেপ দুই দেশের মধ্যে চাপা উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের পতাকা তৈরি, বিক্রি এবং ক্রয় বিক্রয়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সম্প্রতি বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলোকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। মনোজ ভার্মা জানিয়েছেন, শহরে যারা পাকিস্তানের পতাকা তৈরি বা বিক্রি করছেন এবং যারা সেই পতাকা কিনছেন তাদের সঠিক তথ্য থানাগুলোকে সংগ্রহ করতে হবে। ক্রেতাদের উদ্দেশ্য ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। সম্প্রতি পেহেলগাঁও হামলার ঘটনার পর থেকে বনগাঁওয়ে পাকিস্তানের পতাকা ব্যবহার করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এমন পরিস্থিতি যাতে কলকাতায় না ঘটে সেজন্য আগাম সতর্কতা অবলম্বন করা
করা হচ্ছে। এদিকে ই কমার্স সংস্থাগুলো অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি পাঠায়। এরপরই কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সচেতন করে। পাকিস্তানের পতাকা ব্যবহার করে কেউ যেন অশান্তি, ঘৃণা কিংবা সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন যোগাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। সাম্প্রতিক সংঘাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একথা জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রসহ শক্তিধর বড় দেশগুলো পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার 19 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, সীমান্তে সংঘর্ষে উপযুক্ত জবাব পাওয়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন। রোববার রুশ সংবাদ মাধ্যম RT অ্যারাবিককে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র জানান, গত 6 ও 7 মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। তিনি বলেন, সারা দেশ এবং সেনাবাহিনী একত্রে একটি অটুট প্রাচীরের মতো রুখে দাঁড়ায়। 9 ও 10 মে রাতে ভারত আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ে আতঙ্ক তৈরি করতে চায়, কিন্তু তারা ভুলে গিয়েছিল পাকিস্তানিরা ভয় পাওয়ার জাতি নয়। জেনারেল শরীফ আরও দাবি করেন, এরপর 10 মে সকালে পাকিস্তান সতর্কতা ও সংযম বজায় রেখে প্রতিক্রিয়া জানায়, শুধুমাত্র ভারতীয় সামরিক স্থাপনায় আঘাত করে, কোনো বেসামরিক স্থাপনায় নয়। তার ভাষায়, এটি ছিল সুষম, ন্যায্য ও নিয়ন্ত্রিত জবাব। সংকটকালে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে তিনি বলেন, আমরা সহিংস নই, দায়িত্বশীল, শান্তি আমাদের অগ্রাধিকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিধর দেশগুলো পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থানকে সম্মান জানিয়েছে। ভারতের বিরুদ্ধে আবারও সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের ISPR প্রধান বলেন, নয়াদিল্লি বরাবর মিথ্যা প্রচার চালিয়ে সত্য আড়াল করার চেষ্টা করে থাকে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি বলেন, হামলার কিছুক্ষণের মধ্যেই ভারতের গণমাধ্যম পাকিস্তানকে দোষারোপ করে, অথচ 2 দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তদন্ত এখনো চলমান। পাকিস্তানি এই সেনা মুখপাত্র প্রশ্ন তোলেন, যখন তদন্তই শেষ হয়নি তখনই দোষারোপ কতটা যুক্তিসঙ্গত? তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের কাছে একটি যৌক্তিক প্রস্তাব দেয়, যদি প্রমাণ থাকে তাহলে তার নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত করা হোক, কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে, একতরফাভাবে আগ্রাসন চালায়। ক্ষেপণাস্ত্র হামলায় মসজিদ সহ বেসামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করা হয় এবং এতে নারী, শিশু ও বয়স্কদের মৃত্যু হয় বলেও অভিযোগ করেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকে একটা সহজ কিন্তু সুন্দর পরামর্শ আপনাদের সামনে রাখতে চাই। আপনি যদি জনপ্রিয় হতে চান অথবা অর্থ আয় করতে চান, তাহলে অন্য কোনো কিছু দরকার নেই, একটা পরামর্শ মনে রাখুন, সেটা হচ্ছে কথা এবং কাজে মিল রাখুন। ধরুন আপনি একজন জুতার কারিগর, আপনি যদি এই জুতাটাই কথা এবং কাজের মিল রেখে সময় মতো দিতে পারেন আপনার ক্রেতাকে, তাহলে অবশ্যই আপনি অল্প দিনের মধ্যে ক্রেতা সমাজের আস্থাভাজন হয়ে উঠবেন, অর্থ যেমন আয় করতে পারবেন, ঠিক তেমনি জনপ্রিয় হবেন। এভাবে প্রত্যেকটা সেক্টরের বেলায় একই কথা চলে। আপনি যেটাই করুন না কেন, আপনি কেবলমাত্র কথা এবং কাজে মিল রাখুন, দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার ব্যবসার বা আপনার কাজের প্রসার ঘটছে, আপনি জনপ্রিয় হচ্ছেন। আস্থার কারণে মানুষের কাছ থেকে আপনি অর্থও পাচ্ছেন। সুতরাং আসুন কথা এবং কাজে শতভাগ মিল রাখবার চেষ্টা করি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং একসময়ে তারা যেতে বাধ্য হবে। তেহরানে এক সমাবেশে দেয়া ভাষণে এই মন্তব্য করেন আল খামেনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরিপ্রেক্ষিতে দেয়া এই বক্তব্যে তিনি কড়া সমালোচনা করেন ওয়াশিংটনের আঞ্চলিক নীতি ও ভূ রাজনৈতিক ভূমিকার। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের সামরিক সহায়তার উপর নির্ভরশীল করে রাখা, কিন্তু এই অঞ্চলের দেশগুলোর দৃঢ় প্রতিরোধী যুক্তরাষ্ট্রকে একদিন এখান থেকে বিতাড়িত করবে। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি কয়েক ট্রিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন। সফরকালেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক বক্তব্য দেন এবং তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার হুঁশিয়ারি দেন। ট্রাম্পের কটাক্ষের জবাবে খামেনি বলেন, এইসব মন্তব্য এতই নিচু স্তরের যে সেগুলোর বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জাজনক। তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, এসব কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার পেছনে যুক্তরাষ্ট্রের মদদ আছে বলেও অভিযোগ করেন আল খামেনি। তার ভাষায় ট্রাম্প বলেন, তিনি শান্তি চান, কিন্তু বাস্তবে তার প্রশাসন গাজায় রক্তপাত, সন্ত্রাস ও সংঘাত উস্কে দিচ্ছে। যেখানে তারা চায় সেখানে আগুন লাগায় এবং নিজেদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে। ইসরায়েল সম্পর্কে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে খামেনি বলেন, এই অঞ্চলেই যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার মূল উৎস হচ্ছে ইহুদিবাদী শাসন ব্যবস্থা। এটি এক ভয়াবহ ক্যান্সার, যাকে অবশ্যই উৎপাটন করতে হবে। ভাষণের এক পর্যায়ে তিনি শিক্ষা খাতে সরকারের মনোযোগের প্রশংসা করে বলেন, শিক্ষায় খরচ আসলে একটি বিনিয়োগ, ব্যয় নয়। এটি জাতির ভবিষ্যৎ গড়ার মজবুত ভিত্তি। আল খামেনির বক্তব্যে এতটাই বার্তা স্পষ্ট, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সময় শেষ হয়ে আসছে। আঞ্চলিক জনসাধারণের প্রতিরোধ, রাজনৈতিক সচেতনতা এবং ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে একসময় বাধ্য হয়েই এই অঞ্চল ছাড়তে হবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।